Good evening, ladies and gentlemen. Please settle down. This evening, the team from Department of Theatre and Performance Studies, University of Dhaka, Bangladesh, will be presenting Shaj Balar Bilap, or Delirium of Twilight, a deconstruction of Jean Racine's Phaedra, directed by Dr. Israfil Shaheen. Phaedra, Queen of Athens, is consumed with love for her stepson Hippolytus. Like her mother, she is cursed by Venus to be drawn towards unlawful love. Meanwhile, Hippolytus is in love with the captive enemy princess Aricia. Phaedra's husband, King Theseus, is rumored to have died on an abduction mission. Phaedra wishes to die for the sinful cause, but her nurse, Enon, tries all means to dissuade her. Thinking the king to be dead, Phaedra approaches Hippolytus to secure her children's future, but unable to control herself, she confesses her love to Hippolytus, who is naturally horrified. Unexpectedly, King Theseus returns safely and finds his whole family suspiciously avoiding him. Fearing that Phaedra might end her life because of the impossible choice that she must make, Enon accuses Hippolytus of harboring a shameful passion for his stepmother. Theseus, believing Enon's lies, exiles Hippolytus and curses him, calling upon Neptune to punish Hippolytus for lusting after Phaedra. While attempting to save Hippolytus, Phaedra discovers that he loves Aricia, and she turns bitterly upon Enon, who, ashamed, drowns herself in the sea. After talking to Aricia and hearing of Enon's death, Theseus regrets his decision to curse his son. But it's too late. Theragonus, bringing news of Hippolytus' brutal death. Phaedra clears Hippolytus' name before poisoning herself to death, and King Theseus is left desolate, having lost both his wife and son, but having gained a daughter in Aricia. Please, Shaj Balar Bilap.
যুবরাজ হিপোলিটাসের পিতা রাজন্য থিসিয়াস। এই থিসিয়াসের অন্তর্ধান ঘটেছে 6 মাস হলো। রাজা নেই, তাই রাজ্য অস্থির রাজনীতির চক্রান্তে। কে হবেন থিসিয়াসের উত্তরাধিকার? রাজ্যের সুনীল আকাশে তাই অনিশ্চিত ভবিষ্যতের শঙ্কা। ওই যে পুঞ্জ পুঞ্জ কালো মেঘ এই নাগরিকদের মনে ত্রাসের বীজ বুনে দিয়েছে। অস্থির এই রাজনীতির বৃত্তের ভেতরে থিসিয়াসের স্ত্রী রানী ফেইড্রা বিচিত্র শঙ্কায় ভুগছেন। তার ভেতরে যে জেগেছে দাহকালের এক প্রেম, ওই যে ওই যুবরাজ হিপোলিটাসের প্রতি। হে কি শুধুই কুহো কি মায়া, হায় হায় হে কি শুধুই কুহো কি মায়া। এই হিপোলিটাস ফেইড্রার পুত্র নয়, তার স্বামী থিসিয়াসের ঔরসজাত বীর পুত্র। তবে কি হয় ও বন্ধু, কি হয়? হিপোলিটাস কি ফেইড্রার পুত্র নয়? দেখুন পুত্রের প্রতি জননীর এই প্রেম কি উজ্জ্বল কল্লোলে ফেইড্রার অন্তরকে করছে তরঙ্গ বিক্ষুব্ধ। কখন যে দেখতে পাবো পথের উপর দিয়ে সোনালি ধুলো উড়িয়ে ছুটে যায় সেই রথ।
ও বন্ধু ও সুধী, রাজনীতিতে টলছে যখন দেশ, তখন রানীমাতার হৃদয়ের এই ভালোবাসাকে, দেহের ভেতরে দেহকে, হৃদয়ের গভীরে হৃদয়কে পাবার এই টলটলায়মান অশ্রুপাত, এই আকুতি মানুষের জীবনের কোন স্বভাবকে জাগায়? বলো তো হে বন্ধু, বলো তো হে সুধী। যুবরাজ, সবাই বলছে আপনি আমাদের ছেড়ে যাচ্ছেন, তাই আপনি যাবার আগে আমি এসেছি আপনার শোক আর আমার অশ্রুধারাকে একসাথে মেলাতে। তাছাড়া আমার একমাত্র পুত্র এখন পিতৃহারা। সেদিনও খুব বেশি দূরে নয়, যখন সে জানবে মৃত্যুর পালায় তার মাও চলে গেছে। কেবল আপনি পারেন তাকে রক্ষা করতে। কিন্তু এই ভেবে আমি সন্ত্রস্ত যে না জানি আমার দোষে আপনার ক্রোধের শিকার হয় আমার সন্তান। এমন নিজ চিন্তা আমার মনে প্রশ্রয় পেতে পারে না। আপনি শুধু দেখেছেন আমি আপনাকে আঘাত দিয়েছি, কিন্তু আমার মনে কি ছিল তা আপনি কখনোই দেখেননি। আমি এত দূর গিয়েছিলাম যে আমার সামনে আপনার নাম উচ্চারণ করাও নিষিদ্ধ ছিল। হে তো অতি পরিচিত বিষয়। নিজের সন্তানের ভবিষ্যৎ নিয়ে চিন্তায় থাকা মা সৎ সন্তানকে ঘৃণা করবেই। আপনার জায়গায় অন্য কোনো নারী হলেও একই কাজ করতো, বা আমার প্রতি আরো বেশি কঠিন হতো। হায় যুবরাজ, আপনি কোনোদিনই আমাকে একটু বুঝতে পারলেন না।
আমাদের এখনো ভেঙে পড়বার সময় আসেনি। আপনার স্বামী হয়তো আবার এই সূর্যলোকে ফিরে আসবেন। না, তিনি কখনোই ফিরে আসবেন না। আপনার মাঝে তিনি বেঁচে আছেন। এই তো আমি আমার স্বামীকে দেখছি, আমি তার সাথে কথা বলছি। এমন এক আবেগে আমি উতলা, যেটা সম্বরণ করা অসাধ্য। কি অদ্ভুত, কি অদ্ভুত প্রেম আপনার রাজা থিসিয়াসের প্রতি। আপনার ভালোবাসার আগুন এখনো অনির্বাণ। থিসিয়াস ছিলেন আপনার মতন, দৃষ্টিতে, কণ্ঠস্বরে, পৌরস দীপ্তিতে। তিনি ছিলেন আপনার মতন। আপনাকে বাঁচাতে আমি কি না করতাম। আমি আপনার সাথে চলে আসতাম, না হয় ফিরে আসতাম দুজন পাশাপাশি, না হয় আপনার কথা আমি মরতাম। এ আপনি কি বলছেন? আপনি কি ভুলে গেছেন রাজা থিসিয়াস আপনার স্বামী আর আমার পিতা? আমি ভুলে গেছি থিসিয়াস আমার স্বামী আর আপনার পিতা। আমায় ক্ষমা করবেন, আপনার মুখোমুখি দাঁড়িয়ে কথা বলতে আমি হয়তো বিব্রত বোধ করছি। আমাকে যেতে দিন। শুনুন যুবরাজ, আমি আপনাকে ভালোবাসি। তাই আপনার প্রেমে উন্মাদ ফেটরা সরব অবলোকন করুন। ভাববেন না নিতান্ত অকারণে এমন লজ্জার কাহিনী আমি আপনাকে বলতে এসেছি। আমার একমাত্র পুত্রের ভবিষ্যৎ রক্ষায় আমি ব্যর্থ হতে চাই না। আমি যে শুধু আমার কথাই বললাম যুবরাজ। হায়, আমি যে শুধু আমার কথাই বললাম যুবরাজ। এই তো ঠিক এখানে আমার হৃৎপিণ্ড, এখানে আমাকে বিদ্ধ করুন। কি করে থিসিয়াসের বিধবা স্ত্রী তার পুত্রকে ভালোবাসে? কি করে থিসিয়াসের বিধবা স্ত্রী তার পুত্রকে ভালোবাসে? চুপ করুন আপনি, দয়া করে চুপ করুন। আপনি কি করছেন রানী? শান্ত হন, বোঝার চেষ্টা করুন। কেউ এদিকে আসছে। এই অবস্থায় কিছুতেই আপনি ধরা পড়তে পারেন না। চলুন বলছি, বোঝার চেষ্টা করুন। কেউ দেখে ফেললে লজ্জার শেষ নাই। আসুন আমার সামনে।
রাজমুকুট গিয়ে উঠুক অন্য কারো শিরে। কেন কেন এত বাড়াবাড়ি ইলন? তুমি কি মনে করো তোমার মিথ্যে প্রবোধে আমার যন্ত্রণা প্রশমিত হবে? আমাকে আড়াল দিয়ে রাখো। বড় বড় বেশি বলে ফেলেছি আমি। তুমি কেন এসে দাঁড়ালে মৃত্যু আর আমার মাঝে? সে তো একজন অকৃতজ্ঞ। তার মতো একজন অকৃতজ্ঞের প্রতি প্রেম নিবেদন না করে আপনার কি উচিত নয় রাজ্যভার গ্রহণ করে দেশ শাসনে মনোনিবেশ করা? দেশ শাসন করব আমি? আমি যখন মরতে বসেছি তুমি আমাকে দিচ্ছ দেশ শাসনের ভার। মরণের ছায়া যখন আমার জীবন স্পর্শ করেছে প্রায়, ক্ষীণ শ্বাস যখন উঠে এসেছে আমার অধর প্রান্তে, আমাকে মিথ্যা মোহনীয় মায়ায় তুমি ফিরে আনলে জীবনে। এই তুমি বলেছ আমার প্রেম তখন পাপ মুক্ত। আপনাকে বাঁচাতে আমি কি না করতাম? কি কঠিন শীতলতায় সে তাকিয়ে দেখলো আপনি তার পায়ের কাছে আনত হয়েছেন। তার মাঝে যে রূঢ় মানুষটিকে আমি দেখলাম, তাকে ফেরটা কেন দেখেনি? অনেক হয়েছে নন, হিসেবের নয়, আমার আবেগের দাস হও। যাও যাও, খুঁজে বের কর তার হৃদয়ে সুরক্ষিত কোনো দ্বার। যাও, রাজমুকুট তার সামনে খেলনার মতো করে দোলাও। বলো আমি মৃত্যু পথযাত্রী। যাও, যে কৌশলে পারো তাকে রাজি করাও। যাও, আমার চেয়ে বরং তোমার কথায় তাকে বেশি তুষ্ট করবে। যাও ইনন, যাও, তোমার প্রত্যাবর্তনে আমার ভবিষ্যৎ বয়ে আনো। যাও। এত অধপতনেও তোমার প্রতিশোধ স্পৃহা পরিতৃপ্ত নয়। তোমার তীর লক্ষ্য ভেদ করেছে। বিজয়ের পর কেন বিজিতের প্রতি এমন নিষ্ঠুরতা? তোমার নিষ্করুণ আঘাত যদি বিরাম না জানে, তবে আঘাত করো তাকে যে তোমার শত্রু। অবজ্ঞায় অহংকারে কোনোদিন সে তোমার মন্দিরে অবনত হয়নি। তোমার নাম তার অহংকারী শ্রবণে উষ্মা জাগায়। প্রতিশোধ নাও দেবী, তুমি প্রতিশোধ নাও। তোমার আর আমার লক্ষ্য আজ অভিন্ন। প্রেমাহত করো তুমি তাকে দেবী, তুমি তাকে প্রেমাহত করো। রানী, রানী, মিলন, তুমি এত তাড়াতাড়ি ফিরে এলে যে? যেই রাজাকে আমরা সকলে মৃত বলে ধরে নিয়েছিলাম, তিনি আর কিছুক্ষণের মধ্যে এখানে এসে দাঁড়াবেন। রাজা থিসিয়াসের জাহাজ ঘাটে ভিড়েছে। তিনি ক্রমশ এগিয়ে আসছেন এদিকে। তাকে দেখতে সকলে ভিড় করেছে। হিপোলিটাসের সন্ধানে বেরোতেই আমার কানে কোলাহল ভেসে এলো। কি করেছি আমি? কি করেছি আমি? আমার স্বামী বেঁচে আছে, সাথে থাকবে তার পুত্র। কি মুখ দিয়ে আমি তার সামনে দাঁড়াবো ইনন? তোমার কি মনে হয় সে আমার অন্যায় গোপন করবে? সে কি পিতা ও রাজা উভয়কে প্রতারণা করবে ইনন? তাহলে কেন তাকে জয়ী হতে দেয়া? যখন সবকিছু বদলে দেবার সুযোগ আমাদের হাতের মুঠোয়। যে অভিযোগে সে আপনাকে অভিযুক্ত করতে চায়, তার আগে আপনি তাকে একই অভিযোগে অভিযুক্ত করুন। একজন নিষ্পাপ
মানুষের বিরুদ্ধে অভিযোগ করব আমি? আমার উপর আস্থা রাখুন, আপনি শুধু অবিচল থাকুন। আপনার মতো আমি অনুতপ্ত, সহস্র মৃত্যুর শিকার হব আমি আরো আগে। আপনার জন্যই আমার জীবন। আমি থিসিয়াসের সাথে কথা বলবো। আপনার সম্মান বাঁচাতে আমি সবকিছু করতে প্রস্তুত। রাজা থিসিয়াস এদিকে আসছেন। দীর্ঘ প্রতীক্ষার পালা শেষ হলো। যখন ভাগ্যদেবী আমার দিকে মুখ তুলে তাকালেন, প্রিয়তমা, প্রিয়তমা, এসো, এসো প্রিয়তমা। দাঁড়ান। আপনার ভাষায় যে ভালোবাসার প্রকাশ, তার যোগ্য আমি নই। আপনি প্রতারিত হয়েছেন। কেন? আমার এমন অদ্ভুত অভ্যর্থনা কেন? তা ফেটটাই ভালো জানেন, কিন্তু আপনার অনুমতি পেলে আমি কোনোদিন তার দিকে দৃষ্টিপাত করব না। আপনার স্ত্রীর বিচরণের সকল ক্ষেত্রকে বিদায় জানাবার অনুমতি দিন। পুত্র, তুমি আমাকে ছেড়ে চলে যেতে চাও? আমি নিজে কখনোই তার সান্নিধ্য কামনা করিনি। আপনি তাকে সাথে করে এখানে নিয়ে এলেন, আর শেষ অভিযাত্রার পূর্বে আপনি ফেডরা এবং এরেসিয়াকে আমার দায়িত্বে রেখে গেলেন। আপনি ফিরেছেন, দায়িত্বের বন্ধন থেকে এবার আমায় মুক্তি দিন। আলস্যে দিনাতিপাত না করে আমার কি উচিত নয় যোগ্যতর প্রতিপক্ষের রক্তে আমার তরবারি আর বর্ষার ফোড়া লাগানো? আপনি একজন বীর পিতা, এমন বীর পিতার এক নামহীন পুত্র আমি। তাই দেরিতে হলেও সাহসিকতার প্রমাণ দিতে আমাকে বেরিয়ে যেতে দিন। আমি কি দেখছি? এ কোন বিভীষিকায় আচ্ছন্নে রাজপুরী? আমার কাছ থেকে সবাই পালিয়ে বেড়াচ্ছে কেন? চুপ করে থেকো না, কথা বলো। ফেটরা বলছে আমি প্রতারিত, কিন্তু কার দ্বারা? যে দোষী তার শাস্তি এখনো কেন হয়নি? যে দেশ এতবার আমার বাহুবলে রক্ষা পেয়েছে, সে কি তবে দোষীর প্রাণ রক্ষায় সচেষ্ট? নাকি আমার শত্রুর সাথে কোনো ধরনের যোগসূত্র রয়েছে নিজ পুত্রে? ফেটটাকে বলতেই হবে তার দুর্দশার কারণ কি। অপরাধ আর অপরাধী দুয়েরই মূলোৎপাটন করতে হবে আমার।
এ আমি কি দেখছি? এত বড় প্রতারক সে, পিতার সম্মান ভুলুণ্ঠিত করার ষড়যন্ত্রে সে লিপ্ত। তার কামনার চিহ্ন এই তরবারি, আমার পরিচিত। অনেক বীরত্বের স্মারক হবে আশা করে আমি এই তরবারি তাকে দিয়েছিলাম। তবু কেন বাধা হয় দাঁড়ায়নি আমাদের রক্তের বন্ধন? আর ফেডরা বা কেন সাক্ষাতে অভিযোগ করেনি? লজ্জায় তিনি সবকিছু এড়িয়ে গেছেন। তবে রানী যে এখনো বেঁচে আছেন তার জন্য আপনি আমার কাছে ঋণী। কারণ বেদনা হতো রানীমা যখন নিজের জীবন নিতে উদ্যত, তখন আমি তাকে রক্ষা করি। শুধু আপনার ভয়ে ভীত হয়ে আর রানীর প্রতি ভালোবাসায় আপনাকে সবকিছু খুলে বললাম। আমার প্রথম দৃষ্টিতে সে কেমন অসহায় বোধ করলো। তার সম্ভাষণহীন অবয়ব আর শীতল আলিঙ্গনে আমি হিম হয়ে যাই। কিন্তু তার এমন কদর্য আবেগ দৃষ্টিগোচর হয়েছিল। আপনার নিশ্চয় মনে আছে রানী তাকে সইতে পারতেন না। যুবরাজের কুরুচিপূর্ণ মনোভাবই রানীর ঘৃণার কারণ হয়েছিল। সেই প্রেম তাহলে এই ট্রোজেন এসে নতুন করে জ্বলে উঠেছিল, তাই না? আমি আপনাকে সবকিছু খুলে বলেছি। বেদনা হতো রানীমা অনেকক্ষণ ধরে একা। আপনি অনুমতি দিলে আমি রানীর কাছে যাই। প্রভু, আমার সামনে এসে দাঁড়া। এত স্পর্ধা তোমার? তুমি এমন দানো যার উপর দেবরাজের বজ্র নিক্ষিপ্ত হওয়া উচিত। তুমি সেই সব দস্যুদের মতন যাদের আমি পৃথিবী চারা করেছি। তোমার অস্বাভাবিক আর উৎকট কামনা যখন পিতৃসজ্জাকে কলুষিত করে, তখন কি করে পারো তোমার নষ্ট মুখ দেখাতে? চলে যাও সে অজানা দেশে যেখানে আমার সুখ্যাতির বার্তা আজও পৌঁছেনি। তোমার মতো নিজ সন্তানের জনক হয়ে যথেষ্ট অপমান আমি গায়ে মেখেছি। নিজের হাতে তোমায় হত্যা না করলে আমার কষ্টার্জিত বীর গাথা ভুলুণ্ঠিত হবে। দেবতারা, আমার আরতি শুনুন। মনে পড়ে বীরত্বের পুরস্কার স্বরূপ আপনি প্রতিশ্রুতি দিয়েছিলেন আমার প্রার্থনা আপনি মঞ্জুর করবেন। ঘোরতর প্রয়োজনের কথা ভেবে দীর্ঘ আর নির্মম কারাবাসে আমি আপনার অমর শক্তি আনুকূল্য কামনা করিনি। কিন্তু আজ আমার সে মুহূর্ত উপস্থিত। একজন প্রতারিত পিতার পক্ষে প্রতিশোধ নিন। আমার বিশ্বাসঘাতক পুত্রকে আপনার রসনের অবরুদ্ধ করুন। তার হীন লালসা ভেসে যাক তারই রক্ত প্লাবনে। আপনার ক্রোধে নিশ্চিত হোক আমার পুরস্কার।
ফেডরা করে লাম্পটের অভিযোগ আমার বিরুদ্ধে। আমি বিশ্বাস করতে পারছি না, আমি ভাষা হারিয়ে ফেলছি। ভেবেছো ফেডরা বলতে ভয় করবে যে পাশবিক লোলুপতা নিয়ে হামলে পড়েছো তার উপর, কিন্তু তোমার ফেলে আসা তরবারির ধারালো ফলা তোমার সে অপরাধকে ইঙ্গিত করে। হয় সে তরবারি, না হয় ফেডরার জীবন, যে কোনো একটা কিছুকে ছিনে এলে ভালো করতে তুমি। এমন অশুভ অপবাদের বিপরীতে প্রকৃত সত্য উন্মোচনে উদ্ধত আমার অহম। কিন্তু আমি তা করব না, কারণ সেটা হবে আপনারই সহ্যের অতীত। বড় বড় অপরাধের মূলে থাকে ছোট ছোট অপরাধ। আজ যে সীমানা লঙ্ঘন করে, একদিন সে সকল পবিত্র বিধানই অস্বীকার করবে। সময়ও তো পারে না একদিনে ধার্মিককে কামুকে পরিণত করতে। আমার সতীসাধ্যী মায়ের রক্ত আমি কলুষিত করিনি কোনোদিন। নিজের গুণকীর্তন আমি করব না, শুধু বলবো ভাগ্যদেবী যদি আমায় একটি গুণ দিয়ে থাকেন, সেটা হলো কাম বিমুখতা, যার বিপরীত অভিযোগে আজ আমি অভিযুক্ত। তোমার এই অহংকার তোমার নীচতার পরিপন্থী, কিন্তু আমি তোমার নিষ্প্রিয়তার মর্ম বেশ বুঝতে পারছি। ফেডরাই তোমার লোলুপ নজরে পড়েছিল, আর কোনো নারী তোমায় নাড়া দেয়নি। না না প্রভু, আমি একজনকে ভালোবাসি, সে এরিসিয়া। সে ছাড়া অন্য কারো জন্যই আমার বুকে দহন বা দীর্ঘশ্বাস কোনোটাই নেই। তুমি এরিসিয়াকে ভালোবাসো, কিন্তু আমি তোমার চাল বুঝে নিয়েছি। অপবাদ থেকে মুক্ত হতে তোমার ছলো না। আমি যাকে ভালোবাসি তাকে এতদিন ধরে এড়িয়ে চলছি, আর এই প্রেম সম্পর্কে জানাতেই আমি ভয়ে ভয়ে আপনার কাছে এসেছি। তবু কেন আপনি আপনার ভ্রান্ত মতে অনর? মিথ্যা হলফের সঠিক ক্লান্তি নেই, সত্যতার ভান আর ঠক বচনে আমায় ক্লান্ত করো না। আমার কথা আপনার কাছে ভান বা প্রতারণা মনে হতে পারে, কিন্তু একমাত্র ফেডরাই জানে এটা কতটা সত্য। তোমার আস্ফালনে আমার ক্রোধ টকবক করে ফুটছে। চলে যাও।